চার রাস্তার মোড়ে বসে আছি, নিজের লাগেজের ওপর তাকিয়ে আছি। রাস্তার পাশেই একটা ঘাসের জমিতে একটা মেয়ে জমি থেকে ঘাস কাটছে। আমি ছোট থেকে শহরেই ছিলাম, তাই এসব কখনো করা হয়নি, আর সত্যি বলতে প্রয়োজনই হয়নি। আব্বু আম্মু অনেক আদরে আহ্লাদে বড় করেছে, গায়ে কখনো ধুলো লাগতে দেয়নি, রোদে বের হতে দেয়নি। যাই হোক, আমি তাকিয়ে আছি মেয়েটার দিকেই। সেই কখন থেকে দেখছি একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। দেখতে অনেক কিউট আর সুইট, তাই চুপ করেই আছি। কিন্তু এখন আর চুপ করে থাকতে পারছি না। আশেপাশে লোকজন হাঁটাহাঁটি শুরু করেছে, আর আমাদের পাশের বাসার এক আন্টি যদি দেখে কেউ আমার দিকে এত সময় নিয়ে এমন করে তাকিয়ে আছে, তাহলে আমার নামে যে কত কি বলবে তার কোনো হিসেব নেই। এই মিয়া, কেডা আপনি? এমন কইরা তাকাই আছেন এত সময় ধইরা? মেয়েটা কখন যে আমার কাছে চলে এসেছে বুঝতেই পারিনি। গলা থেকে পেঁচিয়ে কোমরে ওড়না গুজে আছে মেয়েটি, কোমরে দু হাত রেখে রাগী চোখে তাকিয়ে আছে আমার দিকে। কতটা যে কিউট লাগছে মেয়েটাকে, আমার কাছে এমন কোনো ভাষা নেই যা দিয়ে উপমা দেব। আমাকে চুপ করে থাকতে দেখে মেয়েটা আবার বলে, আপনারে আমি কিছু জিজ্ঞেস করছি তো, নাকি কি চাই? হ্যাঁ না, আমি একটা ঠিকানা খুঁজছি। প্রথমবার এই গ্রামে এসেছি তো, রাস্তাঘাট আমি কিছুই চিনি না। তো সেইটা বলার জন্য এত সময় তাকায় থাকা লাগে? সরকারি ডাইকা জিজ্ঞেস করলেই হয়। আসলে তুমি যেটা করছিলে, ঘাস কাটছিলে, আমি এর আগে কখনো সরাসরি দেখিনি। টিভিতে দেখেছি অনেকবার, তাই তাকিয়ে দেখছিলাম। হয়েছে হয়েছে, এখন বলুন কোথায় যাবেন? এখানে একটা সরকারি হসপিটাল আছে না, সেখানে যাব। কেন, আপনি কি রোগী? দেখে তো মনে হচ্ছে না। আমি পেশেন্ট নই, আমাকে পেশেন্ট দেখার জন্য এখানে নিয়োগ করা হয়েছে। ও আচ্ছা, আপনি ডাক্তার তাহলে। হুম, আমি ডক্টর। দয়া করে কি এখন বলা যাবে হসপিটালটা কোথায়? আমার ঘাস কাটা হয়ে গেছে, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো, বলেই আমি মেয়েটার পিছন পিছন হাঁটতে শুরু করি। মেয়েটা নিজের মাথায় ঘাসের বোঝা নিয়ে হাঁটছে। কিছু সময় হাঁটার পর চলে আসি হসপিটালের সামনে। এই যে চলে এসেছি আপনার হসপিটালে, আমি এবার চলি। ঠিক আছে, আর শোনো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও। বলেই আমি হাঁটতে থাকি বাসার দিকে। কিছু সময়ের মধ্যেই চলে আসি বাসায়। আমি হসপিটালের ভেতরে প্রবেশ করি, সবার সাথে পরিচয় পর্ব শেষ করি। আমাকে একটা বাসাও দেয়া হয়েছে থাকার জন্য। হসপিটালের একজন লোক আমাকে সেখানে নিয়ে আসে। লোকটাকে ধন্যবাদ দিয়ে চলে আসি বাসার ভিতরে। সোফায় চোখ বন্ধ করে বসে পড়ি। কিরে মা, তুই আজও ঘাস কাটার জন্য জমিতে গিয়েছিলি? তোমাকে তো বলেছি আব্বা, আমি তোমার ছেলে মেয়ে দুটোই। এখন আমার জায়গায় যদি তোমার একটা ছেলে হতো তাহলে সে তো যেত, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু তুই তো একটা মেয়ে, তাই না? মানুষ খারাপ চোখে দেখে এসব। আর তাছাড়াও তোর তো কলেজ আছে। কলেজের সময় কলেজ আব্বা। তোমার মেয়ে কি কখনো একই ক্লাসে দুবার ছিল নাকি? আর লোকজন কে কি বললো শোনার প্রয়োজন নেই। নিজেদের কাজ নিজেরা করব, এতে খারাপের কি হলো? তোর সাথে আমি কথাই পারবো না। এখন যা, গরু আর ছাগলের ঘাস দিয়ে হাত মুখ ধুয়ে নে। বিকেল 4টে মতো বাজে। নতুন এলাকা, ভাবলাম একটু ঘুরেই দেখি। হাঁটতে হাঁটতে একটা গাছের নিচ দিয়ে যাচ্ছি। হঠাৎ মাথার উপর থেকে গাছের ছোট্ট একটা ডাল ভেঙে পড়ে, আর গাছের ওপর থেকে মেয়েলি কণ্ঠের হাসির শব্দ। আমি ওপরে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা। কি ডাক্তার সাহেব, রোগী রেখে কোথায় যাচ্ছেন? পাগল রোগী খুঁজে খুঁজে বের করার জন্য বের হয়েছি। তা কয়টা পেলেন এখনো? একটাই পেয়েছি, তোমাকে। এই ডাক্তার সাহেব, ভালো হচ্ছে না কিন্তু। আমি মোটেও পাগল নই। সেটা তো দেখতেই পাচ্ছি, তুমি একটা মেয়ে হয়ে গাছে উঠেছো কেন? আমি তো রোজই গাছে উঠি। আম খেতে চাইলে আপনিও উঠে পড়ুন। আমার হাত পা ভাঙার ইচ্ছে নেই মোটেও। এত বড় ছেলে, তার উপর ডাক্তার, আর এতটুকু গাছে উঠতে ভয় পাচ্ছে? হাসির কি হলো এখানে? এখন যদি আমি তোমাকে বলি বাইক চালাতে, তুমি পারবে চালাতে?
বাইক চালানো শিখলে অবশ্যই পারবো। সেম, আমিও গাছে ওঠা শিখে গেলে পারবো। আপনি গাছে উঠতে পারেন না? ছোট থেকেই শহরে বড় হয়েছি, গাছে ওঠার প্রয়োজন হয়নি, তাই জানি না কিভাবে উঠতে হয়। ঠিক আছে, আমি আসছি নিচে। বলেই মেয়েটা নিচে নেমে আসে এক পলকে। কি মেয়ে রে বাবা! আমার দিকে একটা আম এগিয়ে দিয়ে বলে, আমটা আপনার জন্য। আমার নাম হাফসা আক্তার। আপনার নাম কি ডাক্তার সাহেব? আমি রোদ। আচ্ছা, তুমি সারাক্ষণ ঘোরাঘুরি করো নাকি লেখাপড়াও কিছু করো? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। সব সময় পড়াশোনা নিয়ে থাকলে কি হয়? বুঝলাম। আচ্ছা, কাল আমাকে তোমাদের এলাকা ঘুরে দেখাবে। ঠিক আছে, নিয়ে যাব। আজ আমি চাই ডাক্তার সাহেব, আব্বা চিন্তা করবে আমার জন্য। আমি মাথা নাড়ি। হাফছা মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। আমি কিছু সময় হাঁটাহাঁটি করে চলে আসি বাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি হসপিটালে। নিজের কাজ করতে করতে ব্যস্ত হয়ে যাই। কিরে মা, তুই কলেজে যাবি কখন? মাত্র তো আসলাম আব্বা ঘাস কেটে। এখন গিয়ে গোসল করে নি। আমার টমটম সাইকেল আছে না, চলে যাব সময় মতো। তোর উপর কত চাপ! গরু ছাগলের জন্য ঘাস কাটা, সংসারে রান্না করা, গুছিয়ে রাখা, আবার কলেজে। তুমিও তো কষ্ট করছো আব্বা, আর আমি ছোট থেকে এসব করেই বড় হয়েছি, তাই আমার কোনো সমস্যা হয় না। এখন আমি গিয়ে গোসল করে রেডি হয়ে নি, কলেজের সময় হয়ে যাচ্ছে। বলেই চলে আসি গোসলখানায়। কেমন আছো ডক্টর? খুব ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আমার খবর নেবার কি সময় আছে নাকি তোমার কাছে? নতুন জায়গায় এসেছি, সবকিছু গোছাতে একটু সময় তো লাগবে বলো। 2 দিন হয়ে গেছে তুমি ওখানে গেছো, একটা কল তো করা যেত, তাই না? সেটা তো যেত। আচ্ছা আম্মু, সরি, আর এমন ভুল হবে না। ঠিক আছে। নতুন জায়গায় নিজেকে মানাতে পেরেছো? এখানকার মানুষজন অনেক ভালো আম্মু, আর কত সহজ সরল মাটির মতো। সারাক্ষণ হাসি খুশি আর মজা করে কাটায়। সবার হাজারটা সমস্যা জানো, তবুও সেসব ভুলে সব মানুষ ভালো থাকে সব সময়। গ্রামের মানুষজন সহজ সরলই হয়, তবে তুমি সাবধানে থেকো। শীতের সময় এখন, ঠান্ডা লাগিয়ে বসে থেকো না যেন। ওসব নিয়ে তুমি চিন্তা করো না আম্মু। আচ্ছা আম্মু, পেশেন্ট এসেছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে, সময় করে খেয়ে নিও। আমি ঠিক আছি বলে কল কেটে দিই। সামনে তাকাই, দেখি হাফছা একজন বয়স্ক লোককে নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি আর উনি কে? উনি আমার আব্বা, শরীরটা ভালো না, যদি একটু দেখতেন। এভাবে বলার কি আছে, এটা তো আমার দায়িত্ব। বসুন আঙ্কেল। হাফছা আর ওর আব্বা বসে পড়ে। কি সমস্যা হয়, শরীরে কেমন লাগে, সবকিছু জিজ্ঞাসা করি। এরপর আমি কিছু মেডিসিন লিখে দিয়ে বলি, এই মেডিসিনগুলো নিয়মিত খাবেন আঙ্কেল, আর শেষ হলে আমার সাথে দেখা করবেন। আপনি তো কোনো রকম চেক আপ করলেন না, এমনি ওষুধ লিখে দিলেন। চেক আপ করার প্রয়োজন হলে অবশ্যই করব। মেডিসিনগুলো টাইম টু টাইম খাওয়াও, তারপর যদি প্রয়োজন হয়। ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব আমার আব্বা? ইনশাল্লাহ। আপনার কত টাকা হয়েছে? লাগবে না, তুমি আঙ্কেলকে নিয়ে যাও। হাফছা মাথা নাড়ে, ওর আব্বাকে নিয়ে চলে যায়। আমি অন্য পেশেন্ট দেখতে থাকি। ডাক্তারটা অনেক ভালো। এর আগে যে আসছিল কত অহংকার ছিল। আব্বা। আচ্ছা, তুমি আমাকে ভালো করে ধরে বসো। আনোয়ার মামার ফার্মেসি থেকে ঔষধ নিতে হবে, তারপর বাসায় যাব। আমার জন্য তোর কলেজে যাওয়া হলো না। একদিন কলেজে না গেলে কিছু হবে না, এখন চুপ করে বসো তো। আব্বাকে নিয়ে চলে আসি আনোয়ার মামার ফার্মেসিতে, ঔষধ নিতে চলে আসি বাসায়। বাসায় এসে আব্বাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিই। বিকালে হাফছার সাথে ওদের এলাকা দেখতে বের হই। ঘুরে ঘুরে অনেক জায়গা দেখায় হাফছা। তোমাদের গ্রামটা অনেক সুন্দর। এতটুকু দেখেই আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখন তো শীতের সময়, আর কয়েক মাস পর ওই ছবি হলুদ ফুলে ভরে যাবে, মানে সরিষা ফুলে। তখন খুব সুন্দর লাগবে দেখতে। সমস্যা সমস্যা নেই, আমি তো আছি, এখানে দেখা হয়ে যাবে। আচ্ছা, তোমার লেখাপড়া শেষ করে কি হবার ইচ্ছে?
আপনার জন্য ডাক্তার হব, মানুষকে সেবা করব। গুড, এটা তো ভালো চিন্তা। তা পড়াশোনা ঠিক মতো করা হয় কি, নাকি শুধু ঘুরে ঘুরেই কাটানো হয়? পড়ি ঠিক মতোই, তবে মাঝে মাঝে মাথা থেকে বের হয়ে যায়। তুমি চাইলে আমার কাছে পড়তে পারো, আমি তো এমন সময় ফ্রি থাকি। সত্যি আপনি আমাকে পড়াবেন? তুমি যদি কোনো আপত্তি না করো তাহলে অবশ্যই পড়াবো। ঠিক আছে, তাহলে কাল থেকে আমি আপনার কাছে পড়তে আসব। ঠিক আছে, সন্ধ্যা নেমে আসছে, এখন চলো যাওয়া যাক। মাথা নেড়ে রোদ আর আমি বাসার দিকে হাঁটতে থাকি। রোদ আমাকে বাসার কাছাকাছি দিয়ে চলে যায়। আমি বাসায় এসে গরু আর ছাগলকে খাবার দিই। এরপর হাত মুখ ধুয়ে রুমে এসে আব্বার সাথে কথা বলি। আব্বা ডাক্তার সাহেব বলেছে কাল থেকে আমাকে পড়বে। তাহলে তো ভালোই, তোরও ডাক্তার হবার ইচ্ছা, উনি পড়ালে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা আমি গিয়ে এখন পড়তে বসি। রাতের খাবার খেয়ে আম্মুকে কল করি। কেমন আছো আম্মু? ভালো থাকি কি করে তোমাকে ছাড়া, একমাত্র ছেলে বাসায় নেই। আমার জন্য চিন্তা করো না আম্মু, আমি এখানে ভালো আছি। খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করতে আসবো। সেটা বুঝলাম। আচ্ছা রাতে খেয়েছো? আম্মু, একটু আগেই ডিনার করলাম। তুমি আর আব্বু খেয়েছো? আমরাও খেয়েছি। কবে ছুটি পাবে তুমি? দেখি কবে সময় করতে পারি। মাত্রই তো আসলাম, রোজ পেশেন্ট দেখতে হয়। আমার আগে যে ডক্টর এখানে ছিল খুব একটা ভালো ছিল না। লোকজনকে সহজ সরল পেয়ে টাকা নিয়েছে অনেক, কিন্তু ভালো করে ট্রিটমেন্ট করেনি। এটা তো ভালো কথা না। আচ্ছা তুমি মানুষের সেবার জন্য ডক্টর হয়েছ, তোমার কর্তব্য ঠিক মতো পালন করো বাবা। তুমি শুধু দোয়া করো আম্মু, আমি যেন সবার ভালো করতে পারি। বাবা মায়ের কাছে সন্তানের দোয়া চাইতে হয় না, বাবা মা সন্তানের জন্য সবসময় দোয়া করে। আচ্ছা রাত হয়ে যাচ্ছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঠিক আছি বলে কল কেটে দিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে চলে আসি হসপিটালে। অল্প সময়ের মধ্যে পেশেন্ট নিয়ে ব্যস্ত হয়ে যাই। রোজকার মতো গরু ছাগলের জন্য ঘাস কেটে দিয়ে আব্বাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে চলে আসি কলেজে। কলেজে বান্ধবীদের সঙ্গে আড্ডা আর ক্লাস শেষ করে বাসায় চলে আসি। বিকেল 4টে প্রায়। হাফছা আমার বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিচ্ছে আর দেয়ালের ওপর দিয়ে উঁকে দিচ্ছে। বাসার চারপাশে কিছুটা উঁচু করে দেওয়াল দেওয়া। আমি গেট খুলে হাফছাকে ভেতরে নিয়ে আসি। গেটের ভিতরে আসতেই দেখি সুন্দর একটা বাগান, তার পাশেই দোলনা আর একটা টেবিল আর চেয়ার। আমি চারপাশে ভালো করে তাকাচ্ছি। আমাকে এভাবে তাকাতে দেখে রোদ বলে, এভাবে তাকিয়ে কি দেখছো? অনেক সুন্দর জায়গাটা, সেটাই দেখছি। আচ্ছা দেখা হয়েছে, পড়তে বসো এখানেই। হাফছা মাথা নেড়ে বসে পড়ে। একটা জিনিস খেয়াল করি, হাফছা বারবার ওর বাম হাত লুকোনোর চেষ্টা করছে। কি হয়েছে তোমার? কই, কি করছি আমি? বারবার হাত লুকানোর চেষ্টা করছো, কিছু হয়েছে হাতে? কোথায় না তো, হাতে কি হবে আমার? কিছু বলবো তার আগেই ওর হাত থেকে ওড়নাটা সরে যায়। দেখি অনেকটা জায়গা ছিলে আছে, রক্ত জমে আছে, হাতের অবস্থা খারাপ হয়ে আছে। হাতে কি অবস্থা হয়েছে তোমার? তুমি আমাকে বললে না কেন? আরে তেমন কিছু না ডাক্তার সাহেব, আমার এসব অভ্যেস আছে, ছোট থেকে কত হাত কেটেছি। তাই বলে তুমি চুপ করে থাকবে? তুমি ডাক্তারের বাসায় আছো হাফসা, একটু বসো, আমি এখনই আসছি। বলেই রোদ বাসার ভিতরে চলে যায়। একটু পর সাথে করে একটা বক্স নিয়ে আসে। আমার সামনে বসে বক্স খুলে তুলা আর স্যাভলন বের করে, হাতের রক্ত পরিষ্কার করে। আমি ব্যথায় চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে আছি। রোদ খুব যত্ন করে আমার হাত ড্রেসিং করে দেয়। আমার চোখ আটকে আছে রোদের দিকে। রোদ ফু দিচ্ছে আর হাত ড্রেসিং করছে। মানুষটা কত ভালো, যেমন দেখতে সুন্দর তেমন তার ব্যবহারও সুন্দর। আমি ওনার দিক থেকে চোখ সরাতে পারছি না। কিছু সময় পর ড্রেসিং করা শেষ হলে রোদ বলে, হয়ে গেছে ড্রেসিং করা। হাতে ব্যথা করছে? একটু একটু করছে। আচ্ছা তুমি থাকো, আমি একটা ইঞ্জেকশন নিয়ে আসছি। ইঞ্জেকশন দিলে আর প্রবলেম হবে না। না, আমি ইনজেকশন দিব না, আমার খুব ভয় করে ইনজেকশনে। এত বড় মেয়ে ইঞ্জেকশনে ভয় পাও? আচ্ছা ঠিক আছে, ইঞ্জেকশন নিতে হবে না।
আমার বাসায় পেইন কিলার আছে, যাবার সময় সাথে করে নিয়ে যেও, আর হাত কিছুদিন ভিজাবে না। ঠিক আছে ডাক্তার সাহেব। এরপর রোদ আমাকে পড়াতে থাকে, প্রায় ঘন্টা খানেক পড়িয়ে ছুটি দিয়ে দেয়। বাসায় আসতেই আব্বা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলে, কিরিমা, তোর হাতে কি হয়েছে? একটু কেটে গেছে আব্বা, ডাক্তার সাহেব ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে, চিন্তা করার কিছু নেই আব্বা। হাত কেটে গেছে নাকি? সাইকেল থেকে পরে কেটে ফেলেছিস? ওই আর কি। আচ্ছা আমি পরে আসছি, এখন রুমে গিয়ে একটু সেগুলো দেখব, বলেই রুমে চলে আসি। এভাবেই রোজ আমি রোদের বাসায় পড়ার জন্য যাই। আশেপাশের অনেকে এসব নিয়ে কানা ঘোষা শুরু করেছে। কেউ কেউ আমাদের মাঝে খারাপ সম্পর্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। আব্বাকেও অনেক আজে বাজে কথা শোনায়। আমি উঠানে মাথা নিচু করে বসে কান্না করছি। আব্বা এসে আমার মাথায় হাত রাখে। আমি আব্বার দিকে তাকিয়ে বলি, আব্বা, তুমিও কি মনে করো ডাক্তার সাহেবের সাথে আমার খারাপ সম্পর্ক আছে? আমি কখনো এমন বিশ্বাস করি না। আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। আমার মেয়ে কখনো এমন কিছুই করতে পারবে না। আব্বার কথা শুনে মনে সাহস আসে। চোখের পানি মুছিয়ে আব্বাকে জড়িয়ে ধরি। আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। লোকজনের আজে বাজে কথা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। 1 মাস হাফসা আমার কাছে পড়তে আসে, আর মাঝে মাঝে গ্রাম ঘোরার জন্য ওর সাথে বাইরে যেতাম। তা নিয়ে পুরো গ্রামের মানুষ কত বাজে কথা বলে। আমি তো এদের সহজ সরল মনে করেছিলাম, কিন্তু এরা তো ভয়ঙ্কর মানুষ। নিজেই চেম্বারে বসে আছি, হঠাৎ হাফসা ভেতরে আসে। আমি ওকে বসতে বলি, দেখে মনে হচ্ছে কান্না করছে, কেমন চোখ ফুলে আছে। কি হয়েছে তোমার? চোখের একই অবস্থা করেছো কান্না করে। সবাই আমাকে আর আপনাকে নিয়ে বাজে কথা বলে। সবাই মনে করে আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আউজিম, এটা তো মিথ্যা কথা। সেটা তো আমি জানি, আপনি জানেন, কিন্তু আমাদের পাশের বাসার কাকি এসব মনে করে। মাঝে মাঝে ইচ্ছে করে তাদের কথাকে সত্যি করে বসে থাকি। একদম না। কি কি ভাবি তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। কিছুদিন পর তোমার এক্সাম, ভালো করে পড়ো। ঠিক আছে, আমি এখন তাহলে যাই। আমি মাথা নাড়ি, হাফসা চলে যায়। কি আজব মানুষ রে বাবা। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো বেশ কিছুদিন। মানুষজনের কথা আরো বেড়েই চলেছে। রাস্তার লোকজন কেমন করে যেন তাকিয়ে থাকে আমার দিকে। আমি সবকিছু ইগনোর করে চলে আসি। ঘরের কোণে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আব্বা এসে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরিমা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর আজকে না তোর পরীক্ষার রেজাল্ট দেবার কথা? আমি আমাদের গ্রামে টপ করেছি আব্বা, সবার থেকে ভালো রেজাল্ট করেছে তোমার মেয়ে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক খুশির খবর। আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। এখনই যাচ্ছি মিষ্টি কিনে আনতে। আমি ডাক্তার সাহেবকে বলে আসি আব্বা, উনিই তো আমাকে পড়িয়েছিল। আব্বা ঠিক আছে বলে। আমি সাইকেল নিয়ে রওনা দিই ডাক্তার সাহেব মানে রোদের বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসার সামনে। কলিং বেল দিতেই গেট খুলে দেয় রোদ। আমাকে দেখে বলে, কি হয়েছে এমন? হাঁপাচ্ছ কেন? আপনাকে একটা গুড নিউজ দেবার আছে ডাক্তার সাহেব। আচ্ছা, তা কি সেই গুড নিউজ? আমি টপ করেছি ডাক্তার, আর এটা সম্ভব হয়েছে আপনার জন্য। আপনি যদি আমাকে না পড়াতেন তাহলে হয়তো এতটা ভালো রেজাল্ট আমার পক্ষে করা সম্ভব হতো না। এটা তো সত্যিই গুড নিউজ। আর আমি আমার মতো করে চেষ্টা করেছি, বাট ক্রেডিট তোমার, সম্পূর্ণটাই তোমার। তোমাকে তো কিছু দিতেই হয়। আমার কিছু লাগবে না ডাক্তার সাহেব। আব্বা বাজারে গেছে মিষ্টি আনতে, আমি একটু পর নিয়ে আসবো আপনার জন্য। আচ্ছা, সেটা ঠিক আছে, তবে আমার দায়িত্ব তোমাকে কিছু দেবার। তুমি এত ভালো রেজাল্ট করেছো, এসো দোলনায় বসো, আমি ভেতর থেকে আসছি। বলেই রোদ বাসার ভিতরে চলে যায়। একটু পর হাতে করে একটা প্যাকেট নিয়ে আসে, আমার হাতে দিয়ে বলে, আগেই বাজার থেকে এনে রেখেছিলাম। আমি জানতাম তুমি ভালো রেজাল্ট করবে। এতে তোমার পছন্দের কাচের চুড়ি আছে, লাল রঙের।
আমি রোদের কথা শুনে অবাক হই। রোদ জানতো আমি এত ভালো রেজাল্ট করব, আর তাই আগে থেকেই আমার জন্য উপহার নিয়ে এসেছে। আমি রোদের সামনেই চুড়িগুলো পরি, ঘুরিয়ে ঘুরিয়ে রোদকে দেখিয়ে বলি, কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমাকে হসপিটালের জন্য বেড হতে হবে, পরে কথা হবে আবার, কেমন? আপনার সাথে আরো একটা কথা ছিল আমার। হুম, বলো কি বলবে। আসলে মানে কি হয়েছে তোমার? হুম, এত মানে করছো কেন? আমি আপনাকে ভালোবাসি বলেই আমি চোখ বন্ধ করে ফেলি। হার্টবিট খুব দ্রুত চলতে শুরু করেছে। যে কথাটা এতদিন মনের মাঝে লুকিয়ে রেখেছি, আজ একটু সাহস নিয়ে সেটা বলে দিয়েছি। হাফছার কথা শুনে আমি বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। কি বললো ও? আমি ঠিক শুনলাম? আচ্ছা, তুমি কি তাই বললে আমি যা শুনলাম? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি। আর ইউ ম্যাড? কি বলছো তুমি? তোমার স্বপ্ন তুমি বড় ডক্টর হবে, সেই জন্য আমি তোমার স্বপ্ন সত্যি করার জন্য তোমাকে পড়িয়েছি, আর তুমি বলছো ভালোবাসো? আপনি আমাকে ভালোবাসেন না? না, বাসি না। মিথ্যে বলছেন আপনি। আপনিও আমাকে ভালোবাসেন। যদি তাই না হয় তাহলে আমার কিছু হলে আপনি কেন এতটা উত্তেজিত হয়ে ওঠেন? আমার হাত কাটায় আপনি কেন কষ্ট পেয়েছেন? ওসবকে তুমি ভালোবাসা মনে করে বসে আছো? আমি একজন ডক্টর, আর আমার সামনে কেউ অসুস্থ হলে আমার দায়িত্ব তাকে সেবা করা। তোমার জায়গায় অন্য কেউ হলে আমি সেটাই করতাম। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি, সত্যি বলছি। আপনি কেন বাসেন না? আমি কি দেখতে ভালো না? আচ্ছা, তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার স্বপ্ন অনেক বড়। এসব ফালতু প্রেম ভালোবাসা বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাও। আমি আপনাকে চাই। প্রথম যেদিন আপনাকে আমি দেখি সেদিন থেকেই আমি আপনাকে পছন্দ করি। কখনো বলতে সাহস হয়নি, আমাকে আপনার করে নিন। আউট! আমার বাসা থেকে বের হয়ে যাও। আর কখনো আমার বাসা কিংবা আমার আশেপাশে আসবে না। তোমাদের মতো গ্রামের মেয়েদের সাথে ভালো করে কথা বলতে নেই। ভালো ব্যবহার কি করেছি? তুমি চলে এসেছো ভালোবাসার কথা বলতে। রোদের কথা শুনে চোখের পানি আর আটকে রাখতে পারছি না। গাল গড়িয়ে মাটিতে পড়ছে চোখের পানি। চোখের পানি বুঝতে বুঝতে বলি, একটা কথা জানেন তো ডাক্তার সাহেব, আমরা মানুষ এমনই হই, যে থাকতে চাই তাকে বুঝতে চাই না, তার মূল্য দিতে জানি না, আর যে হারিয়ে কিংবা মারা যায় তাকে মিস করতে থাকি। আপনিও একদিন আমাকে খুব মিস করবেন। গেট আউট! চোখের পানি আটকে রাখতে পারছি না। এই প্রথম কাউকে ভালো লেগেছে, আর তাকে নিজের ভালো লাগার কথা বললাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিল। কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে চলে আসি বাসায়। নিজের রুমে বসে বারবার চোখের পানি মুছে যাচ্ছি, কিন্তু সে সময় নামই নিচ্ছে না চোখের পানি। আমার এই বুকটা শূন্য করে দিয়ে দূরে ঠেলে দিলেন ডাক্তার সাহেব। আপনি আর আসবেন না জানি আবার ফিরে আমার কাছে। আপনি এতটা পাষাণ হবেন আমি সেটা কখনো বুঝিনি। আমার বিশ্বাসের ঘরটা আজ ভেঙে গেল। আপনার কথা ভেবে সারা জীবন রাত জেগে চোখের পানি ফেলতে হবে এখন থেকে। আপনার সাথে কাটানো স্মৃতিগুলো বারবার ফিরে আসবে। কষ্টের আগুনে পড়তে হবে আপনাকে ভালোবেসে। হাফছার কথা শুনে আমার এত রাগ হয়ে গেল কেন বুঝতে পারলাম না। আমি তো ভালো করে মেয়েটাকে বুঝিয়ে বলতে পারতাম, কিন্তু কি করব আমি? এই গ্রামের লোকজন এত বাজে কথা বলছে। আমি চাই না তাদের কথাগুলো সত্যি হয়ে যাক, আর নতুন করে কিছু শুনতে হয়। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইলে হাত নিয়ে দেখি আমার ক্লাসমেট মোহনা। আজ এত পর কি মনে করে বড়লোক মানুষ এই গরিব মানুষকে মনে করলো? তোকে এখন সামনে পেলে কি যে করতাম। তাহলে তো আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আর আমি তোর সামনে নেই। এতটা স্বার্থপর হয়ে গেলে কিভাবে তুমি? স্বার্থপর আমি নেই। তা নয়তো কি, 2টা বছর হয়ে গেছে, কোনো খবর নিয়েছিস তুই? আসলে ডক্টরি শেষ করার পর সময় নেয়নি, সাথে সাথে জয়েন দিয়েছি। কাজে এত চাপ ছিল যে কারোর সাথে যোগাযোগ করব সেই সময়টাও পাইনি রে। আচ্ছা, তারপর তোর খবর কি বল? তোর পেছনে ঘোরা সেই পাগলটা এখন কোথায়? আর কোথায় থাকবে, আমি এখন ওর বউ। 1 বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয়ে যায় আমার আর সোহানের।
সোহান কাজের জন্য চিটাগং গেছে, আর আমি গ্রামে মামির সাথে দেখা করতে এসেছি। বাহ, এটা তো খুশির খবর। তা গ্রামের নাম কি? মোহনা যে গ্রামের নাম বলল, চিনতে আমার সমস্যা হলো না। আমি তার পাশের গ্রামে আছি। আমার কথা শুনে মোহনা বলে, তাহলে তুই তোর লোকেশন পাঠা, আমি আসছি এখনই। আচ্ছা ঠিক আছে, আমি লোকেশন সেন্ড করছি। বলেই কল কেটে হোয়াটসঅ্যাপে মোহনাকে লোকেশন সেন্ড করি। কিরিমা, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? কই কান্না করছি আব্বা, কিছু হয়নি তো, চোখে কিছু পড়েছে। এ তো ভালো একটা খবর, কোথায় হাসি খুশি থাকবি আর তুই কান্না করছিস, আবার আমাকে মিথ্যা বলছিস। কি যে বলো না তুমি আব্বা, তোমাকে আমি মিথ্যে কেন বলবো? আচ্ছা তুমি না মিষ্টি আনতে গেলে, কোথায় মিষ্টি? মিষ্টি সবাইকে দিয়ে এসেছি, মিষ্টি তোর জন্যও এনেছি, আয় আমার সাথে। আমি আব্বার সাথে বাসার বাহিরে এসে দেখি সাইকেলের পিছনে মিষ্টির হাড়ি বাঁধা। আব্বা আমাকে মিষ্টি খাইয়ে দেয় নিচু হাতে, আমিও আব্বাকে মিষ্টি খাইয়ে দিই। গরুর ঘরে চলে আসি। মন খারাপ থাকলে এই অবুঝ প্রাণীগুলোর সাথে সময় কাটালে আমার মন ভালো হয়ে যায়। কিছু সময় ওদের সাথে একা একা কথা বলি। যখন ঘাস দেবার জন্য উঠি দেখি ঘাস নেই। কাছি আর ধরে নিয়ে চলে আসি ঘাস কাটার জন্য। আমি হসপিটালে বসে আছি, তখন রুমে মোহনা আসে। মোহনার সাথে কুশল বিনিময় করি। দুজন পাশাপাশি চেয়ারে বসে কথা বলছি। একজন এসে 2 কাপ চা দিয়ে যায়। দুজন গল্প করতে থাকি। তারপর বল, কেমন লাগে গ্রামে? আমি তো একদিনে বিরক্ত হয়ে উঠেছি। তোর সময় কাটে কিভাবে? এখানে সারাদিন বসে থেকে থেকে রুগী দেখা। গ্রামের যে সুন্দর পরিবেশ, বিরক্ত হওয়ার কারণ নেই। গ্রামের এই পরিবেশে যে বিরক্ত হবে, সে পাগল ছাড়া আর কিচ্ছু নয়। আচ্ছা, এত সুন্দর পরিবেশ নাকি? চল তোকে ঘুরে দেখাই। বলেই মোহনাকে নিয়ে চলে আসি গ্রাম ঘুরতে। কিছু সময় ঘোরার পর মোহনাকে বলি, এই পরিবেশ দেখে পাগলই বোর হবে। চারপাশে শান্তি আর শান্তি, যেখানেই তাকাও শুধুই শান্তি। না কোথাও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে, আর না দেরি হলে সমস্যা হয়। না তো কোনো ট্রাকের জ্যাম আছে, আর না গাড়ি হর্নের শব্দের বিরক্ত হওয়া। আমার তো অনেক ভালো লাগে এখানে থাকতে। সত্যি অনেক সুন্দর জায়গা। সোহান যদি সাথে আসতো তাহলে অনেক মজা করতে পারতো। আর কি বলতো জানো? মোহনা, আমরা কি ভুল করেছি টার্কি হানিমুনে গিয়ে? এর চেয়ে ভালো হতো আমার এখানে আসলে। বাস করে রোদ। আরে সত্যি বলছি, খরচ কম হতো। কসম, সোহান এটাই বলতো। তুমি সোহানের কথা মনে করিয়ে দিয়েছো। আমি সোহানকে কল করছি। এখানে নেটওয়ার্ক পাবি না। গ্রামের শেষে যেতে হবে, নয়তো গাছের উপরে উঠতে হবে। গাছের ওপর উঠবো আমি? পড়ে হাত পা ভেঙে কি হবে বুঝতে পারছো? সমস্যা নেই, তুমি ডাক্তারের সাথে আছো। যদি হাত পা ভাঙে আমি জোড়া লাগিয়ে দেব। তোর মুখ ভেঙে দিব। আমার কথা বলতে হবে না, গাছে আমি উঠবো না। আজকে তো বাসায় চলে যাব, তারপর কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, এখন চল সামনের দিকে হাঁটি। বলেই মোহনাকে নিয়ে হাঁটতে থাকি। ঘাস কাটা শেষ। দড়ি দিয়ে বেঁধে যখনই মাথায় নিতে যাব তখনই দেখি রোদ একটা মেয়েকে নিয়ে হাঁটছে। হাসাহাসি করে কথা বলছে দুজন। চোখের কোণে পানি চলে আসে এটা দেখে। এই জন্যেই হয়তো রোদ আমাকে ফিরিয়ে দিয়েছে। মেয়েটার ভাগ্যটা কত ভালো যে রোদ তাকে ভালোবাসে, আর আমার ভাগ্যটা কত খারাপ। জীবনের প্রথম পছন্দ করলাম, সেই আমার হলো না। চোখের পানি মুছে ঘাসে বোচা মাথায় নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি। আরো বেশ অনেক সময় মোহনাকে নিয়ে ঘোরাঘুরি করি। এরপর একটা হোটেলে বসে দুজন খাবার খেয়ে নিই। অনেক সুন্দর কিছু মুহূর্ত পেলাম এখানে এসে। তাহলে থেকে যাক কিছুদিন। না রে, থাকতে পারবো না। বাসায় কিছু জরুরি কাজ আছে। আমি সোহানকে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এখনই চলে যাবি নাকি তুই? এখনই রওনা দিব, নয়তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চল তোকে এগিয়ে দিয়ে আসি। থাক ডাক্তার সাহেব, তোকে আর কষ্ট করতে হবে না। আমি মামির বাসায় গিয়ে সবকিছু গুছিয়ে তারপর চলে যাব। আচ্ছা ঠিক আছে, যা তাহলে যা। আর সময় পেলে সোহানকে নিয়ে চলে আসিস।
ঠিক আছে, আসবো। তুইও সময় পেলে যাস। কয়েকদিনের মধ্যে বাসায় যাব, দেখা করে আসব। মোহনা ঠিক আছে বলে চলে যায়। আমি হসপিটালের দিকে হাঁটতে থাকি। সামনেই হাফসার সাথে দেখা হয়। মাথায় ঘাসের বোঝা নিয়ে বাসার দিকে যাচ্ছিল। আমাকে দেখে বলে, মেয়েটাকে খুব সুন্দর লাগছিল আপনার সাথে ডাক্তার সাহেব। ও আমার ফ্রেন্ড শুধু, একসাথে লেখাপড়া করেছি। পাশের গ্রামে ওর মামির বাসায় এসেছিল। আমি এখানে আছি জেনে দেখা করতে এসেছি। উনি আপনার গার্লফ্রেন্ড না? না, যাও বাসায় যাও। বলেই রোদ আমাকে পাশ কাটিয়ে চলে যায়। আমি মুখ ভেঙচি কেটে একা একাই বলি, হ্যাঁ বাসায় যাও। ওনার কথা শুনে আমাকে বাসায় যেতে হবে। আমি নিজেই বাসায় যাব। আমার কাজ শেষ, এমনিই চলে যাব। হাসপাতালে এসে রুগী দেখতে থাকি। বিকেল প্রায় 5টা বেজে গেছে। হসপিটালের থেকে বের হয়ে চলে আসি একটা গাছের কাছে। গাছে উঠবো আম্মুকে কল করার জন্য, কিন্তু গাছে তো উঠতেই পারছি না। হঠাৎ সেখানে হাফসা ওর সাইকেল নিয়ে আসে। আমাকে দেখে হাফসা বলে, গাছে উঠতে পারছেন না? গাছে ওঠার প্রয়োজন কি? আম্মুর সাথে কথা বলবো। তোমাদের গ্রামে নেটওয়ার্কের যে অবস্থা। আচ্ছা একটু অপেক্ষা করুন, আমি আগে উঠি। বলেই চোখের পলকে হাফসা গাছে উঠে যায়। আমি বোকার মতো তাকিয়ে আছি। একটা মেয়ে হয়ে এত ফাস্ট গাছে উঠে গেল, আর আমি এত সময় চেষ্টা করেও উঠতে পারলাম না। হাফসা গাছে উঠে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, দিন ডাক্তার সাহেব, হাত দিন। পাগল নাকি? আমার ওজন সামলাতে পারবে না। কি যে বলেন না ডাক্তার সাহেব, ছোট থেকে কত বড় বড় বোঝা সামলিয়েছি, আপনি তো কিছুই না। আল্লাহর উপর ভরসা রেখে হাত ধরে উঠে পড়ুন। ইম্পসিবল। আল্লাহর উপর ভরসা আছে আমার, কিন্তু তোমার উপর নেই। কি যে বলেন ডাক্তার সাহেব, ছোট থেকে এই গাছে গাছেই বড় হয়েছি। সমস্যা হবে না, হাত দিন। আরে না না, পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে পরে কি হবে? সমস্যা নেই, আমি এর আগেও অনেকবার গাছ থেকে পড়ে গেছি। তখন যখন কিছু হয়নি, এখনো হবে না। আমি তোমার হাত পা ভাঙার কথা বলছি না, আমি আমার হাত পা নিয়ে চিন্তা করছি। নিচে কোনো সাপোর্ট নেই যে তার সাহায্যে উপরে উঠবো। আমি সাইকেলটা গাছে লাগিয়ে দিচ্ছি, সাইকেলে পা দিয়ে উঠে যান। বলেই আমি সাইকেল গাছের সাথে লাগিয়ে দিই। রোদ সাইকেলে পা রেখে গাছে উঠে যায়। আমি সাইকেল দিয়ে চলে আসতে শুরু করি। এটা দেখে রোদ বলে, আরে আমাকে গাছে তুলে দিয়ে চলে যাচ্ছ কেন? আমি নিচে নামবো কি করে? সেটা আপনি জানেন। আর সমস্যা হবে না, শিখে যাবেন। 2-4 দিন সমস্যা হবে, তারপর বান্দরের মতো এক ডাল থেকে অন্য ডালে যেতে পারবেন। আরে আমার কথা শোনো হাফসা, আমি গাছ থেকে নামতে পারবো না। কি শুনি কার কথা? হাফসা এক প্রকার দৌড়ে সাইকেল নিয়ে চলে যায়। আমি মাথায় হাত রেখে গাছে বসে আছি। উঠে পড়েছি যখন, আম্মুর সাথে আগে কথা বলে নেই। কিভাবে নামবো পরে দেখা যাবে। মোবাইল পকেট থেকে বের করে দেখি নেটওয়ার্ক পেয়েছে। আম্মুকে কল করি, কল রিসিভ করে আম্মু। কেমন আছো তুমি বাবা? ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো এখন? আর তোমার গলা এমন শোনা যাচ্ছে কেন? আর বলো না আম্মু, তোমার সাথে কথা বলার জন্য গাছে উঠেছি। এখন নামবো কিভাবে সেটাই চিন্তা করছি। গাছে কেন উঠেছো তুমি? এর আগেও তো আমার সাথে কথা বলেছো। নেটওয়ার্ক পাওয়া যেত যেখানে সেখানে। কি একটা সমস্যা হয়েছে, সবখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। এখন হয়তো গ্রামের শেষে যেতে হয়, নয়তো উঁচু গাছে উঠতে হয়। এখন তুমি নিচে নামবে কিভাবে? আর তুমি না বললে বাসায় আসবে, কই আসলে না তো? নিচে কিভাবে নামবো দেখবো পরে। বাসায় আসা নিয়েই কথা বলবো বলেই কল করা। আমি পরশুদিন আসছি বাসায়। ঠিক আছে তাহলে তুমি এসো, আমি তোমার পছন্দের খাবার রেডি করে রাখবো। ঠিক আছে আম্মু, এখন তাহলে রাখি। ঠিক আছে, আর সাবধানে থেকো। ঠিক আছে বলে কল কেটে দিই। নিচে তাকাতেই পা কাঁপতে শুরু করে। কি করব না করব ভাবতে ভাবতে চোখ বন্ধ করে লাফ দিই। কিরে, বাসায় আসতে না আসতেই আস্তে আস্তে গড়াগড়ি করছিস কেন? ডাক্তার সাহেবকে কাছে তুলে চলে এসেছি আব্বা, তাই হাসছি। ডাক্তার সাহেবকে গাছে তুলে আসছিস মানে কি? এরপর আমি আব্বাকে সব বলি। আমার কথা শুনে আব্বা রেগে যায়। এটা তুই মোটেও ঠিক করিসনি। ছেলেটা গাছে উঠতে পারে না, এখন নামবে কি করে? যদি একটা কিছু হয়ে যায় তখন কি হবে?
বেশি ভাবছো আব্বা, এসব বাদ দাও। ওনার চিন্তা উনি করুক। ছেলেটা আমাদের গ্রামে আসার পর থেকে মানুষের শুধু উপকারই করে যাচ্ছে, আর তুই ছেলেটাকে এমন অবস্থা ফেলে এলেই কাজটা ঠিক করিসনি তুই। আব্বা রেগে চলে যায়। আমি ভেঙচি কেটে রুমে এসে শুয়ে পড়ি। ডক্টর হয়ে নিজেকেই যে পেশেন্ট হতে হবে এটা বুঝতে পারিনি। তখন গাছ থেকে লাফ দেবার পর পা মুচকে গেছে, অনেকটা বেশি ফুলে গেছে। ঠিক হতে কম করে 1 মাস সময় লেগে যাবে। সব ওই ফাজিল মেয়েটার জন্যই হয়েছে। একটা স্ট্যান্ড এনে দেয়, সেটায় ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বের হয়ে আসি হসপিটাল থেকে। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। রাত প্রায় 9টা বেজে গেছে। বাগানে চেয়ারে বসে বই পড়ছি। এত রাতে বাসা থেকে বের হয়েছি, কেউ দেখলে যে কত কথা শোনাবে আল্লাহ মালুম। কিন্তু না, বের হয়ে উপায় ছিল না। আমার এক বান্ধবী এসে বলল ডাক্তার সাহেব নাকি গাছ থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। সবটা আমার জন্যই হয়েছে। আমি তখন তাকে ওই অবস্থায় রেখে না আসলে এমনটা হতো না। কোনো রকমে সবার আড়ালে চলে আসি ডাক্তার সাহেবের বাসার সামনে। কলিং বেল না দিয়ে দেওয়াল টপকে ওপরে যাবার জন্যে দেওয়ালের ওপর উঠি। দেওয়ালের সাথে হাত ঘষা লেগে অনেকটা কেটে যায়। সেদিকে না তাকিয়ে দেওয়ালের ওপর থেকে লাফ দিই। হঠাৎ এমন শব্দ শুনে আমি গেটের দিকে তাকাই। দেখি কেউ মাটিতে পড়ে আছে। স্ট্যান্ডে ভর দিয়ে দাঁড়াই। কাছে যেতেই দেখি হাফছা শরীরে ময়লা পরিষ্কার করছে। আমি শরীর থেকে ময়লা পরিষ্কার করতে করতে সোজা হয়ে দাঁড়াই। সামনের দিকে তাকিয়ে দেখি ডাক্তার সাহেবের বাম হাতে স্ট্যান্ড, তাতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এক পাশ হয়ে। চোখের কোণে পানি চলে আসে এমন দৃশ্য দেখে। তুমি এখানে এত রাতে, তাও আবার এভাবে? শুনলাম আপনার পা ভেঙে গেছে, কেমন আছেন সেটা দেখার জন্য এসেছি। দেখে কি করবে তুমি? তুমি কি নিজেকে ডক্টর মনে করো? ভুল হয়ে গেছে, মাপ চাইতে এসেছি। আমার জন্যেই তো আপনার এই অবস্থা হয়েছে। আমি সত্যিই খুব লজ্জিত, আমাকে মাফ করে দিন। এখান থেকে যাও, কেউ দেখলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। চলে যাব, একবার বলুন আমাকে মাফ করে দিয়েছেন। নেক্সট টাইম যদি রাতের সময় তুমি আমার আশেপাশে আসো, তাহলে তোমার জন্য আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, তাহলে আমি কাল কলেজ থেকে এসে আপনার হসপিটালে আসব, মাপ চাইবো, আর আপনার কাছে আবার পড়াশোনাও চালু করব। না তো কোনো প্রয়োজন আছে, আর না আমার পারমিশন। আপনি একটু বলে করেও তো বলতে পারেন। আমি ভালো করেই বলছি। ভালো করে বলতে ভালোবেসেও তো বলতে পারেন। আমার সামনে থেকে চলে যাও। তোমার জন্য আমার কাছে কোনো সময় নেই। আশা করি বুঝতে পেরেছো। কথা শেষ করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় রোদ। আমি সেখানে দাঁড়িয়েই চোখের পানি ফেলছি। খুব কষ্ট হচ্ছে বুকের বাম পাশে। উনি কেন আমাকে বুঝতে চাই না। আমি আবার দরজায় নক করি। কিছু সময় পর রোদ দরজা খুলে রাগী কণ্ঠে বলে, তোমার প্রবলেম কি? তোমাকে বলেছি না এখান থেকে চলে যেতে? তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না। চলে যাচ্ছি আমি ডাক্তার সাহেব, তবে মনে রাখবেন আজ আপনি আমাকে তাড়িয়ে দিলেন, এমন না হয় আবার আপনি আমার কাছে আসতে চান। এমনটা কখনো হবে না। আমার পিছু ছেড়ে দাও, নয়তো আমি গ্রাম ছেড়ে দেব। আবার মুখের উপর দরজা বন্ধ করে দেয় রোদ। আমি চোখের কোণে পানি নিয়ে সেখান থেকে চলে আসি বাসায়। রুমে শুয়ে শুয়ে কান্না করছি। সোফায় বসে আছি। আমি কেন হাফসার সাথে এভাবে কথা বলি আমি নিজেই বলতে পারি না। ও আমার সামনে থাকলে মনে হয় চলে যাক, আর দূরে থাকলে মনটা ছটফট করে ওকে দেখার জন্য। মনে মনে নিজেই নিজের কাছে শপথ করি আর কখনো রোদের সাথে কথা বলতে যাব না, ওনার সামনেও যাব না কখনো। দেখা হলেও অচেনা মানুষের মতো চলে যাব। আমার স্বপ্ন ডাক্তার হবার, সেই স্বপ্নের দিকে এখন থেকে এগিয়ে যাব। এর বাহিরে আর কিচ্ছু চিন্তা করব না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। স্ট্যান্ড হাতে নিয়ে ভর দিয়ে হাঁটতে থাকি। গন্তব্য হসপিটাল। কিছু সময়ের মধ্যে চলে আসি হসপিটালে। নিজের চেম্বারে বসে আছি। রোগী আসছে, তাদের চিকিৎসা করছি। রোগী দেখতে দেখতে দুপুর হয়ে যায়। শরীরটা খুব ক্লান্ত লাগছে। বাসায় যাব ভেবেছিলাম, কিন্তু এই অবস্থায় বাসায় গেলে আম্মু কষ্ট পাবে। তাই ভাবি আম্মুকে কল করে বলে দেব এখন আসতে পারবো না, কিছুদিন আরো সময় লাগবে। যেমন চিন্তা তেমন কাজ। খোঁড়াতে খোঁড়াতে চলে আসি
গ্রামের শেষ প্রান্তে। আম্মুকে কল করি, সাথে সাথে আম্মু কল রিসিভ করে। কেমন আছো বাবা? তোমাকে কল করব ভেবেছি, কিন্তু তোমার তো মোবাইলে সবসময় বন্ধই থাকে। আমি ভালো আছি আম্মু, আর এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, কথা বলতে গ্রামের শেষ প্রান্তে আসতে হয়। বুঝলাম। তুমি আসবে বললে সত্যি তো? কাজের একটু চাপ পড়ে গেছে আম্মু, কিছুদিন লেট হবে আসতে। সবসময় কিসের এত কাজ তোমার? ওই গ্রামে কি লোকজন রোজই অসুস্থ হয়ে থাকে? গ্রামের মানুষ আম্মু এতটা সচেতন ছিল না আগে আমি আসার, তাই অসুস্থ হয়ে পড়েছে। সত্যি বলছি, আর কয়েকটা দিন যাক, আমি আসবো। তোমার যা ভালো মনে হয় তাই করো, আমি আর তোমাকে এ নিয়ে কিছুই বলবো না। রাগ করছো কেন আম্মু? তুমি না আমাকে বলেছো নিজের কাজে কখনো অবহেলা করো না? বলেছি তো, কিন্তু তুমি তো বলেছো আসবে না, এখন তুমিই বলছো লেট হবে। একটু বোঝার চেষ্টা করো আম্মু। আমারও তো ইচ্ছে করে তোমার কাছে যাই, তোমার কোলে মাথা রেখে ঘুমাই, তোমার হাতে মজার মজার খাবার খাই, কিন্তু সমস্যা আছে বলেই তো একটু পিছোতে হচ্ছে। ঠিক আছে, তবে এরপর যদি আর কোনো বাহানা করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। ঠিক আছে আম্মু, মনে থাকবে। আরও কিছু সময় আম্মুর সাথে কথা বলে কলটা কেটে দিই। এরপর বাসার দিকে হাঁটতে থাকি। রাস্তায় হাফছার সাথে দেখা হয়। হাফছা আমাকে না চেনার মতো পাশ কাটিয়ে চলে যায়। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। গতকাল আমি যে ব্যবহার করেছি ওর সাথে, তাতে এমনটা করা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। বাসায় এসে রুমে বসে আছি। আসার পথে রোদকে দেখলাম, কিন্তু আমি তাকাইও নি, আর কথা বলার চেষ্টা তো দূরে থাক। আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, তাতে আমারও আর এখন কিছু চাই আসে না। হঠাৎ একটি গানের দুটি লাইন মনে হয়, গুনগুন করতে থাকি। কাটতে থাকে দিন। এখন আর হাফছা আমার সাথে কথা বলার চেষ্টা করে না, বরং আমাকে দেখলে এড়িয়ে চলে যায়, যা আমাকে খুব কষ্ট দেয়। ইচ্ছে করে হাফসার সাথে গিয়ে কথা বলি, কিন্তু অজানা কোনো কারণেই আমাকে বাধা দেয়। এক কদম এগিয়ে যায় তো দু কদম পিছিয়ে আসি। পা এখন সম্পূর্ণ ঠিক, তাই ঠিক করি আম্মুর সাথে গিয়ে দেখা করে আসব। যেমন ভাবনা তেমন কাজ। সকালে বাসে করে রওনা দিই বাসার উদ্দেশ্যে। প্রায় দুপুর হয়ে যায় বাসায় পৌঁছাতে। আম্মু আমাকে দেখে খুব খুশি। এমন শুকিয়ে গেছো কেন? আসতে না আসতে শুরু করে দিলে আম্মু। আর কোথায় শুকিয়ে গেছি, আর কোথায় শুকিয়ে গেছি? আমি তো উল্টে আগের থেকে মোটা হয়ে গেছি। একটুও না, আগের থেকে অনেক শুকিয়ে গেছো। আচ্ছা, এখন তো তোমার কাছে আছে কিছুদিন, খাইয়ে মোটা করে দিও। আচ্ছা, অনেক দূর থেকে এসেছো, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আমি মাথা নেড়ে চলে আসি নিজের রুমে। ওয়াশরুমে এসে ঝর্ণা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি নিচে। ডাক্তার সাহেব বাসায় চলে গেছে, কবে আসবে কেউ জানে না, কাউকে নাকি কিছু না বলে চলে গেছে। আমি গরু ছাগলকে খাবার খাওয়াচ্ছি। আব্বার কথা শুনে বুকের ভেতর ধক করে ওঠে, কিন্তু আব্বাকে সেটা বুঝতে না দিয়ে বলি, তো আমাকে এসব কেন বলছো আব্বা? তোকে ছেলেটা পড়ালো, তুই কত ভালো রেজাল্ট করলি, বর্তা ছাড়াও আসার পর আমাদের গ্রামের মানুষ কতটা সুস্থ জীবনযাপন করছে, কত মানুষকে অসুস্থ থেকে সুস্থ করে দিয়েছে, এলাকার বেকার ছেলেগুলোকে বুদ্ধি দিয়ে এখন ব্যবসায়ী বানিয়ে তুলেছে। ডাক্তার সাহেব কি একেবারে চলে গেছে আব্বা? সেটা তো জানি না, কাউকে নাকি কিছুই বলেনি। হাসপাতালের একজন আমাকে আসার পথে বলল ডাক্তার সাহেব চলে গেছে। আব্বা আর কিছু না বলে চলে যায়, মনটা ছটফট করছে। ডাক্তার সাহেব সত্যি সত্যি চলে গেল? মানুষটা আমাকে বুঝতে চাইলো না। চোখের কোণে পানি চলে আসে, তাকে আর দেখতে পাবো না এটা ভাবতেই। খাবার খেয়ে লম্বা একটা ঘুম দেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আশেপাশে তাকিয়ে নিজের চেনা পরিচিত শহরটাকে দেখছি। ল্যাম্পপোস্টের ছোট ছোট লাইটগুলো শহরটাকে আলোকিত করে তুলেছে, কিন্তু আকাশটা ঘন কালো অন্ধকারে ছেয়ে আছে। মাঝে মাঝে হালকা বাতাসে শরীর কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ আম্মুর কণ্ঠ শুনে পিছন ঘুরে তাকাই। সন্ধ্যার সময় ছাদে কি করছো? এমনি আম্মু, অনেকদিন পর আসলাম, তাই ছাদে আসলাম। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। আম্মু, বলো কি বলবে। আমি তোমার বিয়ে নিয়ে ভাবছিলাম, যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারো, নয়তো আমিই মেয়ে দেখবো।
এখনই বিয়ে নিয়ে পড়লে কেন আম্মু? আরও কিছুটা সময় যাক। এখন তুমি নিজের একটা অবস্থান করেছো, আর আমি সারাদিন বাসায় একা থাকি। তোমাকে বিয়ে করালে আমার একজন গল্প করার মানুষ হবে। আমি আর লেট করতে চাই না। আচ্ছা, আমি আর একবার আসলে তখন দেখা যাবে। কেন? আর একবারই তো আসলেই কেন? কাউকে মন দিয়ে এসেছো নাকি? সেটা ঠিক জানি না আম্মু, তোমাকে পরে বলবো। এখন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। ও, ঠিক আছে, আমি তোমাকে আরো 1 মাসের মতো সময় দিলাম। এরপর আমি আর তোমার কোনো কথা শুনবো না। আমি মাথা নাড়ি আম্মুর কথায়। আম্মু আমার গালে হাত রেখে মুচকি হেসে চলে যায়। আমি দাঁড়িয়ে সন্ধ্যার আকাশ উপভোগ করতে থাকি। আম্মু আর খাবো না, আমার লেট হয়ে যাবে। বাস ছাড়তে এখনো আরো 25 মিনিট বাকি। আর এখান থেকে বাস স্টেশন যেতে 10 মিনিট লাগবে। চুপচাপ প্লেটের খাবার শেষ করে যাও। কি আর করার, আম্মুর জোরাজোরিতে খাবার শেষ করি। আচ্ছা, আমি এখন আসছি আম্মু। সাবধানে যেও, আর পৌঁছে আমাকে কল করো। ঠিক আছে আম্মু বলেই আমি আম্মুর পা ছুঁয়ে সালাম করে বাসা থেকে বের হয়ে যাই। 10 মিনিটের মধ্যে চলে আসি বাস স্ট্যান্ডে। টিকিট আগেই কেটে রেখেছিলাম, তাই আর বাড়তি ঝামেলা হয়নি। বাসে উঠে বসে আছি। আজ প্রায় 10 দিন হয়ে গেছে হাফসার মুখটা দেখিনি। মনটা ছটফট করছে, কখন পৌঁছবো আর কখন হাফসাকে দেখব। বাস ছেড়ে দেয়। আমি জানলা খুলে বাইরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকি। বাস নিজের গন্তব্যে পৌঁছে যায়। গ্রামে ঢোকার আগে আম্মুকে কল করে বলে দিই পৌঁছে গেছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই আর এদিক ওদিক যাওয়ার চিন্তা না করে সোজা বাসায় চলে আসি। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই। শীত পড়ে গেছে ভালোই, চা খেতে খুব ইচ্ছে করছে, তাই গায়ে একটা ব্লেজার জড়িয়ে বাসা থেকে বের হয়ে যাই। একটা দোকানে এসে বসে চা খাচ্ছি। অনেকের সাথে দেখা হয়, কথায় কোথায় চলে গিয়েছিলাম জিজ্ঞেস করে সবাই। আমি সব কিছুই বলি। হঠাৎ সেখানে হাফসার আব্বা আসে, আমাকে দেখে বলে, ডাক্তার সাহেব, আপনি কোথায় ছিলেন এতদিন? বাসায় গিয়েছিলাম চাচা, একটু আগে আসলাম। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আমার মেয়েটার শরীরে খুব জ্বর আজ বিকেল থেকে। একটু চলুন আমার সাথে। আমি সময় নষ্ট না করে হাফসার আব্বার সাথে চলে আসি তাদের বাসায়। এসে দেখি হাফসা বিছানায় শুয়ে শীতে কাঁপছে, কপালে হাত রাখতে দেখি শরীরে অনেক জ্বর। আমি হাফসার আব্বাকে এক বালতি পানি আনতে বলি। উনি গিয়ে পানি নিয়ে আসে। চাচা, আপনি ওর মাথায় পানি দিতে থাকুন, আমি হসপিটাল থেকে আসছি। ঠিক আছে ডাক্তার সাহেব। আমি তাড়াতাড়ি চলে আসি হসপিটালে। কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন নিয়ে চলে আসি হাফসাদের বাসায়। ইঞ্জেকশন দিয়ে হাফসার আব্বাকে জিজ্ঞাসা করি খাবার খেয়েছে কিনা হাফসা। দুপুরে খেয়েছিল? আমি ঠিক আছে বলে একটা গ্লাসে পানি নিয়ে আসতে বলি। উনি পানি নিয়ে আসলে আমি হাফসাকে আধশোয়া অবস্থায় বসিয়ে দিই। এরপর মেডিসিন খাইয়ে দিই। চিন্তার কোনো কারণ নেই চাচা, সকালের মধ্যে ইনশাল্লাহ জ্বর কমে যাবে। আর যদি রাতের জ্বর বাড়ে তাহলে আমাকে ডাকবেন। বলছিলাম কি ডাক্তার সাহেব, আপনি আমার বাসায় আজকে থেকে যান। মা মরা মেয়ে আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই চাচা। নিচে বিছানা করার মতো কিছু আছে? নিচে কেন থাকবেন আপনি ডাক্তার সাহেব? পাশের রুমে খাট আছে তো? এখানে থাকলে রাতে জ্বর বাড়লে বুঝতে পারবো, তাই বলছিলাম। এটা কেমন দেখায় ডাক্তার সাহেব? সমস্যা নেই চাচা, আমি ডাক্তার, আর আমার দায়িত্ব রোগীকে সুস্থ করে তোলা। পাশের রুমে ঘুমিয়ে পড়লে বুঝতে পারবো না। হাফসার আব্বা আর কিছু বলে না, আমাকে একটা পাটি কাঁথা আর বালিশ দেয়। আমি বসে আছি হাফসার দিকে তাকিয়ে। জ্বর কিছুটা কমেছে মনে হচ্ছে, এখন আর কাঁপছে না। আমি হাফসার কপালে হাত রেখে দেখি কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। ভালো করে ওর গায়ে কাঁথাটা টেনে দিই। হাফসার আব্বা পাশের রুমে গিয়ে শুয়ে পড়েছে। আমি হাফসার মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছি। মুখটা খুব শুকনো লাগছে ওর। সকালে ঘুম ভাগতেই দেখি ডাক্তার সাহেব আমার মাথার পাশে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি কি ঠিক দেখছি নাকি ভুল বোঝার জন্য নিজের হাতে চিমটি কাটি। সত্যি দেখছি। তখনই মনে পড়ে কাল আমার জ্বর এসেছিল, তার মানে সারা রাত ডাক্তার সাহেব আমার সেবা করেছে। তখনই ডাক্তার সাহেবের ঘুম ভেঙে যায়। উঠে গেছো তুমি? শরীর কেমন এখন? জি ভালো। আপনি সারা রাত ঘুমাননি? পেশেন্ট রেখে কি করে ঘুমাই?
আপনার কাজ তো ট্রিটমেন্ট করে চলে যাওয়া, তাহলে সারা রাত কেন ছিলেন এখানে? তোমার আব্বা বলল রাতে জ্বর বাড়লে সে কি করবে, তাই ছিলাম। আচ্ছা দেখি তো জ্বর আছে কিনা। বলেই রোদ আমার কপালে হাত রাখে। আমি চোখ বন্ধ করে নিই। একটু পর হাত সরিয়ে বলে, জ্বর এখন নেই বললেই চলে, তবু নাস্তা করার পর এই মেডিসিনগুলো খেয়ে নিও আর রেস্টে থেকো। ছি, মনে থাকবে। ঠিক আছে, আমি তাহলে আসছি। বলেই আমি রুম থেকে বের হয়ে আসি। উঠানে হাফসার আব্বার সাথে দেখা হয়। জ্বর কি এখনো আছে ডাক্তার সাহেব? চিন্তার কিছু নেই চাচা, জ্বর নেই এখন আর, তবু মেডিসিনগুলো কন্টিনিউ করে যেতে বলবেন আর একটু রেস্টে থাকতে বলবেন। বলেই আমি বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করি। রাতে ঘুম না হয়, মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, কিন্তু বসে থাকলে হবে না। বেশ কিছুদিন এখানে ছিলাম না, মানুষজনের কি অবস্থা কে জানে, তাই চলে আসি হসপিটালে। বেশ কয়েকদিন কেটে যায় এর মধ্যে। আমি আমার মতোই আছি। রোদের সাথে রোজই দেখা হয়, কিন্তু আমি কথা বলি না। উনি প্রায় আমার কলেজে যাবার পথে দাঁড়িয়ে থাকে। আমি না দেখার মতো চলে আসি। হাফসার ইগনোর আমি আর নিতে পারছি না, আর ওকে ভালোবাসি সেটাও বলতে পারছি না। সকালে হাঁটতে হাঁটতে জমিতে চলে আসি। এসে দেখি হাফসা ঘাস কাটছে। আমাকে দেখে চলে যেতে নিলে আমি বলি, আমাকে এড়িয়ে চলছো কেন? আপনার সাথে কি করব তাহলে? কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলো না কেন? কেন কথা বলবো আপনার সাথে? আমি কে আপনি? হ্যাঁ, আমি কে সেটা তুমি জানো না? জানতে চাই না। আমি আপনার গার্লফ্রেন্ড বা বউ নই যে আপনি যখন ডাকবেন তখন চলে আসব। আমিও মানুষ, আমারও ইচ্ছে অনিচ্ছে আছে। কোনো বিড়াল বা কুকুর নই যে আপনি ডাকবেন আর আমি চলে আসব। তুমি বিড়ালের থেকেও বেশি কিছু, মুখে বিড়ালের মতো পাঞ্জা লাগানো। আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি, আর তুমি একবার চোখ গরম করছো, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ। কি করেছি আমি যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? আপনার অপরাধ, আপনি এখনো আমাকে সরি বলেননি। হোয়াট? আমি তোমাকে সরি বলবো? বলতে হবে না সরি, আর না আমার সাথে কথা বলতে হবে। আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আমি তো দূরে সরেই আছি। আপনি এখন কেন আমাকে দূরে থাকতে দিচ্ছেন না? বলেই আমি ঘাসের বোঝা মাথায় নিয়ে হাঁটতে শুরু করি বাসার দিকে। হাফসা চলে যাচ্ছে, আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে আছি। রাগ হচ্ছে খুব। একটু ভালো করে কথা বললে কি হতো? এমন এমন করে চলে গেল, মনে হয় আমাকে চেনেই না। কিভাবে হাফসাকে নিজের মনের কথা বলবো বুঝতে পারছি না। একটা গাছের উপর উঠে আম্মুকে কল করি। আম্মুকে সবকিছু বলবো বলে ঠিক করি। কয়েকবার রিং হতেই আম্মু কল রিসিভ করে। কেমন আছো বাবা? ভালো না আম্মু। মানে কি? কি হয়েছে তোমার? রোদ, তুমি কান্না করছো কেন? এরপর আমি এখানে আসা থেকে শুরু করে কি কি হয়েছে সবকিছু আম্মুকে বলি। সব শুনে আম্মু বলে, তাহলে এখন কি করতে চাও? আমার ওর সাথে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ও কথা শুনতেই চায় না। যা বলতে চাও শুনতে না চাইলে চিঠি লিখো। যা বলতে চাও ওকে লিখো সেখানে, তারপর ওকে দাও। আমি তো লিখে দেব আম্মু, কিন্তু ও যদি চিঠিটা না পড়ে? আগে তুমি লিখে ওকে দাও তো। আম্মু, আমি সারা জীবনের জন্য হাফসাকে চাই। ঠিক আছে, তাহলে চিঠিতে হাফসাকে তোমার মনের কথা বলো, ওর উত্তরও নাও। তারপর ও রাজি হলে আমাকে জানাও, আমি এসে ওর বাসায় কথা বলবো। আমি ঠিক আছে বলে কলটা কেটে দিই। সাবধানে গাছ থেকে নেমে বাসার দিকে হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায়। খাতা আর কলম নিয়ে লিখতে বসি হাফসার জন্য আমার মনের কথাগুলো। সকালে সব কাজ শেষ করে সাইকেল নিয়ে রওনা দিয়েছি কলেজের উদ্দেশ্যে। রাস্তায় দেখে রোদ দাঁড়িয়ে আছে। আমি না দেখার মতো করে চলে যাই। হাফসা আমাকে দেখেও চলে যায়। আমি হাতের ইশারায় থামতে বলি, কিন্তু ও সেটা লক্ষ্য করেও থামেনি। রাগ হচ্ছে নিজের ওপরই। বিকেল ওদের বাসায় যাব ঠিক করি। চলে আসি হসপিটালে। নিজের মতো কাজ করছি। কলেজ শেষ করে বাসায় চলে আসি। গরু আর ছাগলকে খাবার দেওয়া শেষ করে নিজে গোসল করে আব্বাকে নিয়ে খাবার খেয়ে নিই। বিকালে বাজার যাব, কি কি লাগবে তার একটা লিস্ট করে দিস আমাকে। আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা আর কিছু না বলে নিচের রুমে চলে যায়।
আমি রুমে শুয়ে আছি। বিকেল 4টে এখন। আব্বা বাজারে চলে যায়। আমি উঠোনে বসে পড়ছি। হঠাৎ সেখানে রোদ আসে। আমি উঠে চলে যেতে নিলে রোদ বলে, হাফসা, যেও না প্লিজ। কেন শুনবো আমি আপনার কথা? আমার কাজ আছে। 1 মিনিট শুধু, তারপর চলে যাব। কি বলবেন বলুন তাড়াতাড়ি। কিছু বলবো না, এটা তোমার জন্য। পড়ে তারপর উত্তর দিও। আমি কাল তোমার কলেজে যাবার পথে দাঁড়িয়ে থাকবো। বলেই আমার হাতে একটা চিঠি দিয়ে চলে যায় রোদ। কি লিখেছে সেটা পড়ার জন্য মনটা ছটফট করছে। লেট না করে চিঠি খুলে পড়তে শুরু করি। প্রিয় হাফসা, তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। তুমি সামনে আসলে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু তুমি চলে গেলে তোমার মুখটা দেখার জন্য ছটফট করছি। সত্যি বলতে, লোকে এত বাজে কথা আমি নিতে পারিনি। তোমাকে আর আমাকে জড়িয়ে অনেকে অনেক রকম কথা বলেছে। আমি এসব শুনতে অভ্যস্ত ছিলাম না, তাই হুট করেই মাথা গরম হয়ে যেত। কিন্তু এখন বুঝতে পারছি, ভালোবাসলে, ভালোবাসা হলে অনেক কথাই শুনতে হবে। সেই কথা শুনে পিছু ফিরে চলে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি হাফসা, সত্যি বলছি, অনেক ভালোবাসি। তোমার সরলতা আমাকে মুগ্ধ করে। তোমার ঠোঁটের মিষ্টি হাসি আমাকে তোমার দিকে নিয়ে আসে। তোমাকে না চাইতেও অনেক ভালোবেসে ফেলেছি। আমি সারাক্ষণ শুধু তোমাকে নিয়ে ভাবতে থাকি। এটা ভেবেই বুকের ভেতর প্রচণ্ড ব্যথা করে যে তোমাকে আমি বলতে পারি না আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা চাই তোমাকে নিজের করে। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। কাল তোমার কলেজ যাওয়ার পথে আমি বাইক নিয়ে বসে থাকবো। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, কিছু বলতে হবে না, চুপচাপ আমার বাইকের পিছনে উঠে বসো। ইতি, তোমাকে পাগলের মতো ভালোবাসা, রোদ। চিঠিটা পড়েছিলে? হ্যাঁ, পড়েছি। তা উত্তরটা কি জানতে পারি? আমাকে ভালোবাসেন, বিয়ে করবেন, তাই তো? ভালোবেসেছি, বিয়ে করবো বলেই তো। আমার কিছু শর্ত আছে। যদি সেগুলো মানতে পারেন তাহলেই আমি আপনাকে ভালোবাসবো। শর্ত? তাহলে আগে যে ভালোবাসি বলেছিলে তখন কেন শর্তের কথা বলনি? শর্ত ভালোবাসার জন্য নয়, শর্ত বিয়ের জন্য। ঠিক আছে, তা শুনি তোমার শর্ত কি? প্রথমত, আমার একটা স্বপ্ন আছে, সেটা আপনি জানেন। আমি ডক্টর হতে চাই। আমাকে কোনো প্রকার বাধা দেওয়া চলবে না। আর আমার ডক্টর হবার আগ পর্যন্ত সকল খরচ আপনারই বহন করতে হবে। আমি ডক্টর হয়ে গেলে যখন ইনকাম করব, তখন সমস্ত টাকা আপনাকে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, তারপর? বিয়ের পর বাচ্চার জন্য কোনো রকম চাপ দেওয়া চলবে না। আমি ডক্টর হবার আগে তো একদমই না। ঠিক আছে, তারপর? আপনার স্বপ্ন আমি ডক্টর হবার পর নিজেই একটা হসপিটাল বানাবো, যেখানে গরিব মানুষ নিজের সামর্থ্যের মধ্যে চিকিৎসা করতে পারবে। বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। আর সেই জন্য আপনি আমাকে টাকা দিবেন। ঠিক আছে, নেক্সট? আপাতত এগুলোই। তোমার মনেই যত স্বপ্ন আছে সব তোমার চোখে ভেসে উঠেছে। আই প্রমিস ইউ। চোখের কোণ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ে। রোদ আমার চোখের পানি মুছে দিয়ে বলে, এটাই লাস্টবার তোমার চোখ থেকে পানি ঝরা। এরপর থেকে আর কখনো তোমার চোখে পানি আসতে দেব না, প্রমিস। এখন কি দাঁড়িয়েই থাকবে নাকি বাইকে উঠে বসবে? আমি মুচকি হেসে রোদের বাইকে উঠে বসি। কাঁধে হাত রাখবো কি রাখবো না ভাবতে ভাবতে হাত রাখি। রোদ একবার আমার দিকে তাকিয়ে বাইক স্টার্ট দিয়ে চালাতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই চলে আসে আমার কলেজের সামনে। সবাই হাঁ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এটা দেখেই রোদ বলে, কে কি বললো আমি তার পরোয়া করি না। তুমি ঠিক, আমি ঠিক, বাস এটুকুই চাই। আমি আপনাকে কথা দিলাম কখনো আপনার হাত ছাড়বো না। আচ্ছা, এখন ক্লাসে যাও, আমি তোমাকে নিতে আসবো কলেজ ছুটি হলে। হাফসা মাথা নাড়ে। আমি চলে আসি হাসপাতালে। আম্মুকে খবরটা দিতে হয়, তাই হসপিটাল থেকে বের হয়ে চলে আসি গ্রামের শেষ প্রান্তে। আম্মুকে কল করি। কল রিসিভ করে আম্মু বলে, কেমন আছো বাবা? অনেক ভালো আছি আম্মু। আচ্ছা, হাফসাকে নিজের মনের কথা বলেছো? আম্মু, আর ও রাজি হয়েছে। তাহলে আমি তো আর লেট করতে চাই না। আমি আজই আসছি হাফসার আব্বুর সাথে কথা বলতে। ঠিক আছে আম্মু।
তুমি বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করো, আমি সবকিছু গুছিয়ে রওনা দিচ্ছি। আমি ঠিক আছে বলে কল কেটে দিই। হসপিটালে এসে নিজের কাজ করতে থাকি। দুপুরে চলে আসি হাফসার কলেজে। কলেজ ছুটি হয়েছে মাত্রই। সবাই যে যার মতো কলেজের গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু পরে হাফসা বের হয়ে আসে। বাইকে উঠে বসে আমার কাঁধে হাত রাখে। বাসায় যাবি নাকি অন্য কোথাও? আপনার ইচ্ছে। ঠিক আছে, তাহলে লাঞ্চ করে তারপর যাই। আমি মাথা নাড়ি। রোদ বাইক চালাতে শুরু করে। একটা হোটেলের সামনে এসে বাইক থামাই। দুজন লাঞ্চ শেষ করি। এরপর রোদ বিল দিলে আমরা বাসার দিকে আসতে থাকি। বাসার সামনে এসে রোদ আমাকে নামিয়ে দিয়ে চলে যায়। বাসার ভিতরে আসতেই আব্বা বলে, ডাক্তার সাহেবের সাথে তোর এত কি? কয়েকজন আমাকে বলল ডাক্তার সাহেব নাকি তোকে তার বাইকে করে কলেজে দিয়ে এসেছে। হ্যাঁ আব্বা, দিয়ে এসেছে। এখন আবার বাসায়ও রেখে গেলেন। উনি আমাকে আর আমি ওনাকে পছন্দ করি। উনি আমাকে বিয়ে করবে বলেছেন। এসব তুই কি বলছিস মা? ওনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের ঘরে বিয়ে করবে না। তুই নিজের ক্ষতি করিস না ওনার সাথে নিজেকে জড়িয়ে। আব্বা, ডাক্তার সাহেব বাকি সবার মতো না। আমাদের এখানে তো অনেক দিন হয়ে গেল আছে। তুমি কখনো দেখেছো তাকে কারোর সাথে খারাপ আচরণ করতে বা তার নামে কিছু শুনেছো? তোর কথা আমি বুঝেছি মা, কিন্তু তবুও। কোনো কিন্তু নয় ভাই সাহেব। কারো কণ্ঠ শুনে আব্বা আর আমি দরজার দিকে তাকাই। রোদ আর তার সাথে একজন মহিলা দাঁড়িয়ে আছে। রোদ বলে, উনি আমার আম্মু চাচা। আম্মু, হাফসা আর ওর আব্বা। আমি রোদের কাছে সবকিছু শুনে এসেছি এখানে ভাই সাহেব। ভিতরে আসেন আপনারা। আম্মু আর আমি বাসার ভিতরে আসি। আম্মু বাস স্ট্যান্ডে এসে আমাকে কল করে। আমি বাইক নিয়ে চলে যাই আম্মুকে আনতে। সেখান থেকে সোজা হাফসাদের বাসায় আসে আম্মু। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার রোদের বউ করে যত তাড়াতাড়ি সম্ভব হাফসামাকে আমার বাসায় নিতে চাই। আমাদের মতো গরিবের ঘরে। আমরা সবাই মানুষ ভাই, এটা আমাদের পরিচয়। আর ওরাও একে অপরকে পছন্দ করে। ওদের খুশি আমাদের খুশি। ঠিক আছে আপা, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে এই শুক্রবার কাজীটাকে বিয়েটা সম্পূর্ণ করি। ঠিক আছে, তাই হোক। আমি আর হাফসা একে অপরের দিকে তাকাই। হাফসার ঠোঁটের কোণে মুচকি হাসি। আরও কিছু সময় হাফসাদের বাসায় থেকে আম্মুকে নিয়ে চলে আসি আমার বাসায়। দেখতে দেখতে চলে আসে আমাদের বিয়ের দিন। কাঁচি ডেকে ঘরোয়া ভাবেই আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। বসে যে বসে আছি রোদের রুমে। রুমে ঢুকে দেখি হাফসা ঘোমটা টেনে বসে আছে। আমি সামনে এগিয়ে যেতেই হাফসা বেড থেকে নেমে আমাকে সালাম করে। আমি হাফসাকে তুলে ধরে বলি, এসব করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া তোমার স্থান পায়ে নয়, আমারই বুকে। নতুন জীবন শুরুর আগে হাজবেন্ডের থেকে দোয়া নিতে হয়, আমিও নিলাম। তোমাকে নিজের করে পেয়েছি, ব্যাস, আর কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে করে দেবার জন্য। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আজকে রাতে কেউ ঘুমাই নাকি? আমি আর আপনি আজ সারা রাত গল্প করব। এ রাতে আকাশ দেখব। মুচকি হেসে হাফসাকে কোলে তুলে নিই। চলে আসি ব্যালকনিতে। রাতের আকাশ আজ খুব পরিষ্কার। চাঁদের পাশে হাজারো তারার মেলা বসেছে। হাফসা আমার কাঁধে মাথা রেখে আমার এক হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। আমিও ওর একটা হাত শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে আছি। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই। শীত পড়ে গেছে বাহিরে। দুজন রুমে চলে আসি। রোদ নিচে বিছানা করছে। তোমার শর্তের কথা ভুলে গেছো? আমার শর্তে কোথাও বলিনি আপনাকে নিচে শুতে হবে। যদি কিছু হয়ে যায় একসাথে থাকলে? হবে না, আপনার উপর এতটুকু বিশ্বাস আছে। আমি আর কিছু না বলে বেডের এক পাশে শুয়ে পড়ি। হাফসাও শুয়ে পড়ে অন্য পাশে। পরের দিন আমরা চলে আসি আমাদের বাসায়। হাফসাদের গ্রামে একজন ভালো ডক্টর আমার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। আমি আবার আমার আগের জায়গায় চলে আসি। আসার আগে হাফসাকে আমাদের বাসার সাথে একটা কলেজে ট্রান্সফারের সকল কাজ শেষ করে নেই। কাটতে থাকে দিন। আমি রোজ হসপিটালে যাবার পথে হাফসাকে কলেজে দিয়ে যাই। আম্মু আর হাফসার মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে।
যেটা আমার স্বপ্ন ছিল। কি করছো মা এখন? ডাক্তার সাহেবের জন্য তার পছন্দের খাবার রান্না করছি আম্মু। বরকে এখনো ডাক্তার সাহেব করেই বলো? এতদিনের অভ্যেস তো আম্মু, তাই চেঞ্জ হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আমি তোমাকে সাহায্য করছি। হয়ে গেছে রান্না আম্মু, আর একটু। তুমি কখন রান্না শুরু করলে? আমি তো বুঝতেই পারলাম না। কলেজ থেকে এসে দুপুরের খাবার শেষ করে আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন আম্মু, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে আমাকে ডেকো। আমি ঠিক আছে বলতেই আম্মু চলে যায়। আম্মুর থেকে শুনেছি ডাক্তার সাহেব বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, তাই ঠিক করলাম আজকে তার পছন্দের খাবার রান্না করব। রান্না শেষ করে 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে চলে আসি। আম্মু আর আমি চা খেতে খেতে গল্প করছি। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা বছর। আমার ডাক্তারি শেষ, আজ তার রেজাল্ট দিবে। আমি শুধু স্বপ্ন দেখছিলাম ডাক্তার হবার। আমার সকল স্বপ্ন পূরণ করেছে রোদ। নিজে দিনরাত এক করে ফেলেছে আমাকে ডাক্তার বানানোর জন্য। মানুষটা এত ভালো আর আমাকে এতটা ভালোবাসে, সেটা তার জীবনে না আসলে জানতেই পারতাম না। আব্বা আম্মু আর রোদ এসেছে। সকল স্টুডেন্ট বসে আছে আর অপেক্ষা করছে রেজাল্টের। আমি চোখ বন্ধ করে বসে আছি রোদের পাশে। রেজাল্ট কি হবে সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। রোদ আমার হাতে হাত রেখে বলে, চিন্তা করার কিছু নেই, সবকিছু ভালোই হবে। আমার খুব ভয় করছে রোদ। ভয়ের কিছুই নেই, দেখবে সব ভালো হবে। তখনই মাইকে বলে ওঠে, অফ সরি, ডক্টর হাফসা রহমান রোদ। তাকে স্টেজে এসে নিজের মেডেল গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। হাফসা আমার দিকে তাকায়, খুশিতে ওর চোখ থেকে পানি পড়ছে। আব্বা আম্মু দুজনেই খুশি। আমি ইশারায় স্টেজে যেতে বলি। হাফসা স্টেজে উঠে যায়, একজন ওকে মেডেল পরিয়ে দেয়, মাইক্রোফোনে বলতে শুরু করে, এটা আমার সাকসেস নয়, এই সাকসেসের পিছনে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, সে আর কেউ নয়, আমার হাজবেন্ড ডক্টর রোদ রহমান। আমি শুধু স্বপ্ন দেখেছিলাম, আর আমার এই স্বপ্নকে সত্যি করার জন্য কতটা কষ্ট করেছে মানুষটা, সেটা আমি জানি। তাই আমার এই মেডেল আমি তাকে দিতে চাই। বলেই হাফসা দৌড়ে আমার কাছে চলে আসে, গলা থেকে মেডেলটা খুলে আমাকে পরিয়ে দেয় আর শক্ত করে জড়িয়ে ধরে। হাফসার চোখ থেকে খুশিতে পানি ঝরে পড়ছে। সবাই একসাথে হাততালি দিতে থাকে। রাত 10টা। ডিনার শেষ করে সবাই কিছু সময় গল্প করি। এরপর আমরা রুমে এসে বসে আছি। আমি রোদকে জড়িয়ে ধরে বসে আছি। আমি জানতাম তুমি টপ করবে, এটা আমার বিশ্বাস। সবকিছু তো আপনার জন্যই সম্ভব হয়েছে, নয়তো আমার মতো মেয়ের এত বড় ভার্সিটিতে পড়ার তো সামর্থ্য ছিল না। আপনি ছিলেন বলেই আমি এত বড় জায়গায় আসতে পেরেছি। তুমি আমার জীবন সঙ্গী হাফসা, আর তোমার স্বপ্ন আমারও স্বপ্ন। যতদিন বেঁচে থাকবো তোমার ঠোঁটের এই হাসিটা শেষ হতে দেব না। আর হ্যাঁ, তোমার জন্য আরেকটা গুড নিউজ আছে। গুড নিউজ? সেটা কি? আমাদের বাসা থেকে একটু দূরে যে হসপিটালটা আছে, সেটাতে আমি তোমার নামে পার্টনারশিপ চুক্তি করে নিয়েছি। কয়েকদিনের মধ্যে তুমি ওই হসপিটালের 51% মালিক হবে। আপনি এত কিছু কবে করলেন? আমি তো জানতাম আমার বউ ডক্টর হয়ে যাবে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে নিয়েছি। ঠিক আছে, ওসব পরে দেখা যাবে। আপনাকে একটা কথা বলবো? বলো, কি বলবে? আমি চাই না, মানে আসলে যদি এমন হয় আর কি। কি বলবে সরাসরি বলে ফেলো না। তুমি না বললে আমি ভালো করে বুঝবো কি করে? আমার এখন বেবি লাগবে। কথাটা বলেই হাফসা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে নেয়। আমি মুচকি হেসে হাফসাকে বুকে তুলে বলি, এতদিনে আমার বউর বাচ্চার শখ হলো। অনেক কষ্ট দিয়েছি আপনাকে, বিয়ের পরেও আমার কাছে আসতে দিইনি। আপনিও সেই নিয়ে কখনো কোনো অভিযোগ করেননি। এখন থেকে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আজ, এখন, এই মুহূর্ত থেকে আমি আমার সবকিছু আপনার কাছে সঁপে দিলাম। কথাটা শেষ করেই হাফসা আবার আমার বুকে মাথা রাখে। বইয়ের অনুমতি পেয়ে গেছি, আর কি চুপ করে থাকা যায়? আমি হাফসার কপালে চুমু দেই। হাফসা কিছুটা কেঁপে ওঠে। ধীরে ধীরে 4 ঠোঁট এক করে দিই। একে অপরের ঠোঁটে
কিস করতে থাকি পাগলের মতো। ধীরে ধীরে দুজন দুজনের মধ্যে ডুবে যাই। গায়ে একটা কাঁথা টেনে আদরের দেশে ডুব দেই দুজনে। আপনারা তাকিয়ে কি দেখছেন ভাইজানেরা? আমাদের একটু শান্তিতে প্রেম ভালোবাসা করতে দিন। এবার আপনাদের ছোটে, আর আমরাও বিদায় নিচ্ছি। নূতন কোনো গল্প নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।